আমার বিয়ের তখন দিন 7 বাকি। সারা বাড়িতে সাজো সাজো রব। আমাদের যৌথ পরিবার। বাড়ির ভিতরে বাইরে প্রচুর জায়গা। তাই আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানের জন্যই ভাড়া বাড়ির প্রয়োজন হয় না। আমার বিয়েও বাড়িতেই হবে। প্যান্ডেল বাঁধার কাজ চলছে। কাজ যত এগোচ্ছে খুশির সাথে সাথে মন খারাপও হচ্ছে। বিয়ের পরেই চলে যেতে হবে শহরের বাইরে। বছরে হয়তো একবার কি দুবার বাবা মা বাড়ির সবার সাথে দেখা হবে। স্বাভাবিকভাবেই সবার সাথে মিলে আনন্দ করতে পারছিলাম না। সেদিন সকালে গয়না এসেছে দোকান থেকে। আমাকে পরিয়ে পরিয়ে দেখছিল সবাই। মা কাকিমা সবাই বলছিল খুব সুন্দর দেখাচ্ছে আমাকে। কাকিমা মজা করে বলল, এর সাথে বেনারসি আর সিঁদুরে তোকে যা দেখাবে না মিঠি, সৌম্য চোখ ফেরাতে পারবে না। লজ্জায় উঠে এলাম ওদের সামনে থেকে। সবাই ব্যস্ত, আমি ছাড়া। বারান্দায় দাঁড়িয়ে প্যান্ডেল বাঁধার কাজ দেখছিলাম। হঠাৎ দেখলাম গেটের বাইরে একজন বয়স্ক মহিলা এসে দাঁড়িয়েছে। বাড়িতে এখন নানা রকম কাজের জন্য লোকজন আসা যাওয়া করছে। সদর দরজা সবসময় বন্ধ রেখে দেয়া যাচ্ছে না। মহিলাকে দেখে মনে হলো না কোনো কাজের জন্য এসেছে। দুর্বল স্বাস্থ্য, পরনের কাপড়টাও জীর্ণ। নিঘাত সাহায্য চাইতে এসেছে। গম্ভীর গলায় বললাম, কি দরকার বলুন? একটু বাইরে আসবে? ক্ষীণ স্বরে বলল মহিলাটি। না, আপনি ওখান থেকেই বলুন। আমাকে অবাক করে মহিলাটি গেট ঠেলে ভিতরে ঢুকে এলো। রাগত গলায় বললাম, আপনার সাহস তো কম নয়। গেটের বাইরে যান এক্ষুনি, না হলে কোনো সাহায্য পাবেন না। বেরিয়ে যাওয়া তো দূরের কথা, মহিলা গ্রিল ঘেরা বারান্দার সামনে এসে দাঁড়ালো। আমায় চিনতে পারছো না দিদিমণি? আমি যমুনা গো। কে যমুনা? ভুরু কুঁচকে বললাম, আমি তোমাদের বাড়িতে কাজ করতাম। তুমি তখন অনেক ছোট। আমার ছেলেটাকে নিয়ে আসতাম, তুমি খেলতে ওর সাথে। জোর ঝটকা খেলাম। আমি তখন ক্লাস 4-এ পড়তাম সম্ভবত। যমুনাদি কাজ করতো আমাদের বাড়িতে। স্বভাবে খুব ধীর স্থির হলেও নিজের কাজে কিন্তু যমুনাদি খুবই পারদর্শী ছিল। যমুনাদি কাজ করে গেলে ঘরদোর আসবাব সব আয়নার মতো চকচক করত। আমাকে আর ভাইকেও সে খুবই ভালোবাসত। যমুনাদি যখন কাজে আসতো সঙ্গে থাকতো তার ছেলে ঝন্টু। বছর 7-8 বয়স হবে ছেলেটির। প্রায় সমবয়সী হওয়ায় ছুটির দিন ও আসলেই আমার আর ভাইয়ের সাথে খেলায় যোগ দিত। এ ব্যাপারে কিন্তু আমার বাবা মায়ের কোনো আপত্তি ছিল না। এক রবিবার যমুনাদি কাজ সেরে চলে গেছে। আমার মাও রান্না সেরে আমাকে আর ভাইকে স্নান করাবে বলে ব্যস্ত হয়ে পড়েছে। ভাইয়ের স্নান হয়ে গেলে মা আমায় নিয়ে বাথরুমে ঢুকলো। সাবান মাখাতে মাখাতেই মায়ের খেয়াল হলো আমার গলায় রূপোর হারটা নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও হারটা পাওয়া গেল না। শেষবার আমার গলায় হারটা কখন দেখেছিল অনেক চেষ্টা করেও মা মনে করতে পারল না। অবশেষে মায়ের বদ্ধমূল ধারণা হলো, আগের দিন আমি বাবার সাথে বাজারে গেছিলাম, তখনই সম্ভবত হারটা রাস্তায় পড়ে গেছে। বেশিরভাগ মানুষের মতো বাবা বা মা একবারের জন্য বাড়ির কাজের মানুষটিকে সন্দেহ করেনি। আমি খুব বকা খেয়েছিলাম, কারণ আমার অভ্যাস ছিল হারটা চিবোনো। সবাই বলল ওই জন্যই হয়তো হারটা খুলে পড়ে গেছে। বকাঝকা খেয়ে আমি খুব কেঁদেছিলাম।
পরপর 2 রাত ঠাকুমার কাছে ঘুমিয়েছিলাম। যমুনাদিও শুনেছিল হাড়ের কথা। সেও ঝাড়পোঁছ করার সময় অনেক খুঁজেছিল। খোঁজাখুঁজির ঠেলায় অনেক হারানো জিনিস পুনরুদ্ধার হলেও সেই হাড় কিন্তু পাওয়া যায়নি। ধীরে ধীরে সবাই হাড়ের শোক ভুলে গেল। আমার গলায় আবার নতুন হাড় এলো। এবারে এমন মাপে হাড় এলো যাতে আমি হাড়টা টেনে নিয়ে চিবোতে না পারি। মাস 6 পর এক রবিবার যমুনাদি এসেছে, সঙ্গে ওর ছেলে। ওকে আমার আর ভাইয়ের সাথে খেলার ঘরে বসিয়ে যমুনাদি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সেদিন আমার ঘরে খেলা না করে বাগানে গিয়ে খেলছিলাম। হঠাৎই দেখলাম ঝন্টু পাগলের মতো নিজের ঘাড় পিঠ চুলকাচ্ছে। আমরা জিজ্ঞেস করতে বলল ওকে কিছুতে কামড়ে দিয়েছে। আমরাও চেঁচামেচি শুরু করলাম। এত চিৎকার শুনে ঘর থেকে আমার মা, ঠাকুমা আর যমুনাদিও বেরিয়ে এলো। ঝন্টু ততক্ষণে নিজের জামাটা খুলে ফেলেছে। যমুনাদি এসে ছেলের গা পরীক্ষা করে দেখছে কি কামড়ালো। আমার মা যথারীতি আমায় বকছে বাগানে এসে খেলার জন্য। মায়ের সাথে কথা বলতে বলতেই আমার চোখ পড়ল ঝন্টুর গলায়। আমার হারিয়ে যাওয়া হাড় ঝন্টুর গলায় জ্বলজ্বল করছে। ওর গায়ে উঁচু কলারওয়ালা জামা থাকায় এতক্ষণ দেখতে পাইনি। আমি ঝন্টুর চারপাশে ঘুরে ঘুরে হাড়টা দেখছিলাম। ঠাকুমা বলল, যমুনা চল, আমার চুনের ডিবে থেকে ওর ঘাড়ে গলায় একটু চুন লাগিয়ে দিবি। আমায় ওভাবে তাকাতে দেখেই হয়তো যমুনাদি চট করে ঝন্টুকে জামাটা পরিয়ে দিল। যমুনাদি ভিতরে যেতে আমি মাকে বললাম, মা, ঝন্টু আমার হাড় চুরি করেছে। মা আমার কথায় গুরুত্ব না দিয়ে উল্টে এক ধমক দিল। মা হয়তো ভাবছিল এসব শুনে যমুনাদি কাজ ছেড়ে দিলে কি হবে। ঘরে এসে দেখলাম ঠাকুমার থেকে চুন নিয়ে যমুনাদি ঝন্টুকে লাগিয়ে দিচ্ছে। আমি এবার ঠাকুমার সামনে এসে কথাটা বললাম। যমুনাদি সামনেই দাঁড়িয়েছিল। দেখলাম তারও মুখ গম্ভীর। আমার খুব কান্না পাচ্ছিল। মা, ঠাকুমা, যমুনাদি সবাই আমায় মিথ্যেবাদী ভাবছে। মা আর ঠাকুমা তো রীতিমতো চোখ পাকিয়ে বকতে লাগলো। হঠাৎ এই সময় বাবা ফিরল বাজার থেকে। আমার ওপর সবার চোটপাট দেখে বাবারও হয়তো খারাপ লাগলো। বাবার বড্ড আদরের আমি। বাবা হাত তুলে সবাইকে থামালো। তারপর আমাকে কোলের কাছে এনে বলল, তুমি জানো এভাবে কাউকে চোর বলতে নেই। কিন্তু ও হারটা নিয়েছে বাবা। কি করে জানলে ও নিয়েছে? একই রকম দেখতে হার তো হতেই পারে। এটাই তো আমিও বলছি, শুধু শুধু বাজে কথা বলছে, মা বলে উঠল। আমি বাজে কথা বলছি না মা, ওর হাড়ে নেল পলিশ আছে দেখো। ওরা আমার কথাটা কেউ ধরতে পারল না। যমুনাদি বলল, এরকম চোর বদনাম দিলে তো এ বাড়িতে আর কাজ করা যাবে না। মা আর ঠাকুমা আরও হাউমাউ করে উঠল। মা পারে তো তখনই কয়েক ঘা দেয় আমায়। মায়ের চোখ মুখ দেখে ভয়ে কেঁদে ফেললাম আমি। কাঁদতে কাঁদতেই বললাম, আমি একদিন হাড়ে রং করেছিলাম তোমার নেল পলিশ দিয়ে। সেই কালারটাই ওর হাড়ে লেগে আছে। কি মনে হতে মা ঝন্টুর গায়ের জামাটা সরিয়ে হাড়টা দেখতে গেল। অমনি হাঁ হাঁ করে উঠেছে যমুনাদি। কি করছো বৌদি? হারটা আমি কিনেছি, অকারণে তোমরা চোর বলছো আমাদের। আমরা সবাই অবাক হয়ে দেখছিলাম যমুনাদির রুদ্রমূর্তি। শান্ত মানুষটার এই রূপ প্রথম দেখলাম। ছেলের হাত ধরে বেরিয়ে যাচ্ছিল যমুনাদি। ঠাকুমা থামালো। দাঁড়াও যমুনা,
হারটা না দেখিয়ে তো তুমি যেতে পারবে না? বাবাও বলল, দরকার হয় পুলিশে খবর দেব, কিন্তু সত্যিটা জানা খুব দরকার, তোমার জন্যও আর আমাদের জন্যও। তুমি যদি হারটা না নিয়ে থাকো তাহলে তোমার ওপরেই বা আমরা খারাপ ধারণা করে থাকবো কেন? পুলিশের কথায় কাজ হলো। যমুনাদি জানতো আমার বাবার সাথে লোকাল থানার ওসির খুব ভালো সম্পর্ক। মাথা নিচু করে ঝন্টুর গলার হারটা খুলে আমার মায়ের হাতে দিল। হাড়ের বেশ কিছুটা অংশে আমি মায়ের বাদামি রঙের নেল পলিশ মাখিয়ে রেখেছিলাম। মা দেখেই চিনতে পারল। যমুনাদিকে হারটা দেখিয়ে মা বলল, তোমার ছেলে নেল পলিশ কোথা থেকে পেল যমুনা? তুমি তো এসব ব্যবহার করো না, আর তোমার ছেলেও নিশ্চয়ই নেল পলিশ পরে না। যমুনাদি তখনও ঘাড় গোঁজ করে দাঁড়িয়ে। যমুনাদি স্বীকার করবে না বুঝে বাবা ঝন্টুকে জিজ্ঞাসা করল। সেও চুপ। বাধ্য হয়ে বাবা বলল, ঠিক আছে, ধরে নিলাম এটা তুমিই কিনেছ, তাহলে বলো কোথা থেকে কিনেছ? যমুনাদি এবার অন্য কথা বলল, এটা আমার ননদ দিয়েছে, কোথা থেকে কিনেছে জানি না। অনেকক্ষণ ধরে তর্ক বিতর্ক চলার পরেও সত্যিটা স্বীকার করল না যমুনাদি। সেদিনই কাজ ছেড়ে চলে গেল। মা আর ঠাকুমা মন খারাপ করছিল হারটার জন্য। বাড়ির অন্যরাও শুনে বলল, হারটা কেন ছেড়ে দিল বাবা? কিন্তু বাবা বলেছিল, ওই হারটা না পেলে আমরা পথে বসবো না। কিন্তু যমুনা আর ছেলেকে যেভাবে প্রশ্রয় দিল সেটার ফল ও ভবিষ্যতে ভুগবে। সেদিনের সেই উদ্ধত যমুনাদি আজ আবার আমাদের দরজায়। কী উদ্দেশ্যে কে জানে। বললাম, তুমি এতদিন পর কি মনে করে? বৌদিকে একবার ডাকবে দিদিমণি। মাকে? আচ্ছা দাঁড়াও। ঘরে গিয়ে মাকে বলতেই খুব রেগে গেল মা। তুই ওকে খোলা দরজার সামনে দাঁড় করিয়ে এসেছিস, চারদিকে দরকারি জিনিসপত্র ছড়ানো, কী নিয়ে পালাবে তার ঠিক আছে? কাকিমাও মায়ের সুরে সুর মেলালো, তাই তো, গয়নাগাটি এসেছে আজই, আর আজই ওই চোর এলো। চলো তো দিদিভাই, দেখি ব্যাপারটা। মা আর কাকিমা বারান্দায় এসে দাঁড়াতেই যমুনাদি কষ্ট করে হাসার চেষ্টা করল, কিন্তু আমার মায়ের গম্ভীর মুখ দেখে শুকনো মুখটায় হাসি ফুটেই মিলিয়ে গেল। কি ব্যাপার তোমার? একদিন পর কি দরকার পড়ল? মাথা নিচু করল যমুনাদি। মিঠি দিদিমণির বিয়ে হচ্ছে শুনে না এসে পারলাম না বৌদি। দরদ! দিদিমণির হার চুরি করার সময় এই দরদ কোথায় ছিল? কাকিমা ঝামড়ে উঠল। মা আর কাকিমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু এই মুহূর্তে আমার ভালো লাগছিল না ব্যাপারটা। মুখ ঝামটা খেয়ে যমুনাদিও একটুক্ষণের জন্য চুপ করে গেল। তারপর ভাঙা ভাঙা গলায় বলল, ওই পাপের শাস্তি তো পাচ্ছি গো বৌদি। সেদিন ছেলেটাকে বাঁচাতে গেছিলাম, মায়ের মন বোঝো তো, কিন্তু সেই বাঁচানোই যে কাল হবে কে জানতো। মা আর কাকিমা মুখ চাওয়াচাই করছে, বুঝতে পারছে না যমুনাদি কি বলতে চায়। বারান্দার সামনেই ধুলোর মধ্যে বসে পড়ল যমুনাদি, হাঁপাচ্ছে অল্প। আমায় ক্ষমা করে দাও গো তোমরা, সেদিন বড় অন্যায় করে ফেলেছিলাম। বুঝতে পারিনি সে কুশিক্ষার ফল কি হবে। আমার ছেলেটা লোকের গাছের ফল পাকড় চুরি করত, ছোট বলে লোকে ক্ষমাও করে দিত। চুরি বাড়তে বাড়তে গত বছর পাশের বাড়ির ছেলের সাইকেল চুরি করে বিক্রি করে দিল। খুব মারল পাড়ার লোকেরা, শিরদাঁড়ায় এমন চোট পেল আজ আর দাঁড়ানোর ক্ষমতাও নেই। আমার এই শরীর নিয়ে
যে কটা বাড়িতে পারি কাজ করে পেট চালাচ্ছি। আমার পরে ওর কি হবে জানি না। সেদিন যদি হাড় চুরি করার পর আমি শাস্তি দিতাম, তাহলে হয়তো ভগবান এমন শাস্তি দিতেন না আমাদের। আঁচলে মুখ ঢেকে কেঁদে ফেলল যমুনাদি। বাড়ির এমন আনন্দের পরিবেশে যমুনাদির কান্না ভালো লাগছিল না আমার। মা কাকিমার চোখ রাঙানি উপেক্ষা করেই বলে ফেললাম, জল খাবে যমুনাদি? মুখ তুলল না যমুনাদি। কোমরের খুঁট থেকে গয়না রাখার একটা ছোট্ট কৌটো বের করল। আমার দিকে এগিয়ে দিয়ে বলল, সেদিন যা নিয়ে গেছিলাম আজ ফিরিয়ে দিতে এলাম। পাশের গলিতে একবারই কাজ করি, সেখানে শুনেছিলাম তোমার বিয়ে। না এসে পারলাম না গো দিদি। ঘরে যা ছিল তাই দিয়ে এটা নিয়ে এলাম। কৌটোটার ভিতরে একটা গোলাপি কাগজের মোড়ক। খুলতেই দেখলাম একটা নতুন রূপোর হার চকচক করছে। যমুনাদি উঠে দাঁড়িয়ে পড়েছে। একটু হেসে বলল, এবার আমায় ক্ষমা করবে তো দিদিমণি? অনেকক্ষণ পর মা বলল, এ হার আমরা নিতে পারবো না যমুনা। অনেক বছর আগের ঘটনা। সেদিন যখন স্বীকার করনি, তাহলে আজই বা স্বীকার করে কী লাভ? তুমি নিয়ে যাও এটা। করুণ চোখে তাকালো যমুনাদি। তোমরা এটা না নিলে আমি যে মরেও শান্তি পাবো না গো বৌদি। বৈশাখের চড়া রোদে ফেটে যাচ্ছে বাইরেটা। মাথায় কাপড়টা টেনে ধীর পায়ে গেটের দিকে চলে যাচ্ছিল যমুনাদি। আমি খালি পায়েই বেরিয়ে এলাম। যমুনাদি? আমার গলা পেয়ে ফিরে তাকালো সে। হারটা যমুনাদির হাতে দিয়ে বললাম, সোমবার আমার বিয়ে। সেদিন এসে এটা দিও আমায়, আমি নিশ্চয়ই নেব। আমি আসবো দিদি? আমার হয়ে মা উত্তর দিল এবার, হ্যাঁ আসবে। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ, এতেই আমরা খুশি। ভাঙাচোরা মুখটায় হাসি ফুটল এবার। আজ যাই বৌদি, সেদিন আসবো। হাতে হাতে কাজ করে দেব তোমার। আমার সেই ছোট্ট দিদিমণির বিয়ে বলে কথা। খুশি মনে চলে যাচ্ছে যমুনাদি। বহু বছর পর আজ ভারমুক্ত সে। ভালো লাগছিল আমারও। ক্ষমা করাতেও যে এত আনন্দ আগে অনুভব করিনি। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা শাশ্বতী রায়, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।